বার্সা পরের ম্যাচটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলবে ব্রেস্টের এগেইনস্টে, হোম ম্যাচ। গত ম্যাচটা ছিল স্প্যানিশ লা লিগা, তো লা লিগার ম্যাচে এওয়ে ম্যাচ ছিল, বার্সা ওইখানে পয়েন্ট লুজ করে আসছে, 2-2 ড্র করে। সেটা তো একটা মিরাক্কেলই ছিল বলা যায়, পুরোটা সময় ভালো খেলে শেষের দিকে গিয়ে দুইটা গোল হজম করে পয়েন্ট লুজ করতে হয়েছে। তো নেক্সট ম্যাচটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের, তো ওইখানের জন্য বার্সা ইতিমধ্যে রিকভারি সেশন শুরু করে দিছে। আর সামনের ম্যাচটা 27 তারিখে আরম্ভ হবে। তো চ্যাম্পিয়ন্স লিগে যে বার্সেলোনা খুবই স্বস্তিতে আছে তা বলতে পারতেছি না, তবে যা আছে সেইটা এই সিজনকে মানে তুলনা করলে বলা যায় যে ঠিকঠাক অবস্থানে আছে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচটা মুনাকোর এগেনস্টে ছিল, ওই ম্যাচটা হেরে, মানে এওয়ে ম্যাচ ছিল, ওই ম্যাচটা হেরে বার্সেলোনা শুরু করে। যদি ওই ম্যাচটাতে একটা পয়েন্টও পাইতো তাহলে বলা যায় যে ওইখানের হিসাবটা এখন এসে একটু হলেও স্বস্তি দিত। কিন্তু যেহেতু পয়েন্ট লুজ করছে ওইটা নিয়ে ভাবলে তো আর পয়েন্ট বাড়বে না, কিংবা গত ম্যাচটা যে শেষের দিকে দুইটা গোল হজম করছে ওইটা নিয়ে ভাবলেও তো পয়েন্ট আর 3 পয়েন্ট আসবে না, বরং ওই গত ম্যাচটাতে 1 পয়েন্ট পাওয়া গেছে, সেইটা লিগের এক মানে মুড পয়েন্টের সাথে যোগ হয়েছে। অবশ্য বার্সা এখনও টেবিল টপে আছে মানে লিগের। তবে নেক্সট ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের, নেক্সট ম্যাচে বার্সেলোনা এর স্টার্টিংটা কীরকম হবে না হবে এই ধরনের আমার বিষয়াদি আছে, মানে আমার অনেক কথা এখানে থাকবে। কারণ আমি জেরার্ড মার্টিনকে কিংবা হেক্টর ফোর্ড এদের কাউকেই লেফট সাইডটাতে মানে লেফট ব্যাক সাইডটাতে কোনোভাবেই দেখতে চাই না, এখানে বালদেকেই নামাতে হবে, মানে এটা একদম বাধ্যতামূলক বলেই মনে করতেছি। যদি বালদের কোনো সমস্যা হয় পরবর্তীতে সাবস্টিটিউটের বিষয়টা সামনে আসলে আসতে পারে, কিন্তু জেরার্ড মার্টিন কিংবা হেক্টর ফোর্ড এদেরকে দিয়ে স্টার্ট করানোটা কোনোভাবে আমি প্রেফারেবল মনে করব না কিংবা এটা চাইবো না। বালদে যেহেতু সুস্থ অবস্থায় আছে, গত ম্যাচটা খেলে নাই, এনার্জেটিক অবস্থায় পাওয়া যাবে বলেই মনে করতেছি। আর যেহেতু হোম ম্যাচ, প্লেয়ার্সরা এমনিতেই স্বস্তিতে থাকবে, সব কয়টা পজিশনই তারা নিজেদের মানে হোম যে অ্যাডভান্টেজগুলো খুব ভালোভাবেই কাজে লাগাতে পারবে। 3 পয়েন্ট ছাড়া কোনো কথা নেই, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে ভালো একটা পজিশনে যাইতে হলে সবগুলা ম্যাচ শেষ হওয়ার পরে যেই 36টা টিমের যে লিস্টটা আসবে সেখান থেকে টপ 8টা সরাসরি চলে যাবে রাউন্ড অফ 16-এ, সেইটা আপনারা জানেন। তো এই যদি টপ 8-এ ঢুকতে চায় বার্সা তাহলে পয়েন্ট লুজ করার কোনো হিসাব নিকাশ সামনে আসা উচিত হবে না, যেটা সামনের ম্যাচে দেখাতে হবে। একদম যেহেতু হোম ম্যাচ, পাক্কা 3 পয়েন্ট বের করে নেওয়াটাই হবে মূল লক্ষ্য। এই জন্য দরকার হবে প্রত্যেকটা পজিশনের টাইট কন্ট্রিবিউশন। এখানে জেরার্ড মার্টিনকে প্রেফার করার কোনো প্রয়োজনই নাই, হেক্টর ফোর্ডকে তো প্রশ্নই উঠে না মানে স্টার্টিং 11-এ। এইখানে বালদেকেই নামাতে হবে। বালদে মানে যতটুকু আছে তার ততটুকুই ঠিকঠাক, সে যাই বুঝে মানে ব্যাকলাইনটাকে সে খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারছে, বা সে খুব ভালোভাবেই এই বর্তমান সময়ে ব্যাকলাইনের সাথে খুব ভালোভাবেই মানানসই অবস্থায় আছে, যেটা জেরার্ড মার্টিনকে দেখা যায় না। জেরার্ড মার্টিনের যে এই ব্যাকলাইনের সাথে মানিয়ে নেওয়ার যে মন মানসিকতা সেইটা যে এখন অবধি তৈরি হয়েছে সেইটা আমি মনে করতেছি না, কিন্তু তাকে স্টার্টিং 11-এ প্রেফার করা হইতেছে। আমার কাছে মনে হয় যে তার ট্রেনিংয়ে অনেক বেশি কাজ করা দরকার এই ব্যাকলাইনের সাথে। তো তার তো মানে ম্যাচ খেলার মতো যে ম্যাচ খেলার যে মেন্টালিটি সেইটা তো অবশ্যই আছে, কিন্তু টিমের সাথে মানিয়ে নিতে পারতেছে কি না সেইটা হইতেছে মুখ্য বিষয়। তো জেরার্ড মার্টিন এখানে কোনোভাবে স্টার্টিং 11-এ প্রেফারেবল না বলেই মনে করতেছি, কোনোভাবেই চাইবো না সামনের ম্যাচটাতে সে আসুক, এখানে বালদেকেই দিতে হবে। আর রাইট ব্যাক সাইডটাতে কুন্দে তো আছেই, সে স্টার্ট করবে বলেই ধরে নিচ্ছি, আর কুন্দেকেও দিতে হবে। যদিও গত ম্যাচটাতে সিলি মিস্টেক কিংবা যেটা যে যাই হোক ছিল, তবে এইটা তো কুন্দে এর যে খুব বেশি ভুল হয় কিংবা এই ধরনের দেখা যায় সেইটারও দেখা পাওয়া যায় না, তো গত ম্যাচটাতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠাও এখন দরকার হবে। তো আমার কাছে মনে হয় যে কুন্দকেও স্টার্টিং 11-এ অবশ্যই দেওয়া যেতে পারে, মানে দেওয়া যেতে না, অবশ্যই সে স্টার্ট করবে বলেই ধরতেছি। আর সেন্টার ব্যাকে তো যারা আছে তারা আরও বেশি সলিড থাকতে হবে। গত ম্যাচটাতে শেষের দিকে গিয়ে তারা যে খুব বেশি পরিমাণ নিজেদেরকে খুব ভালোভাবে মানে ফ্রুটফুলভাবে যে মানে তুলে ধরতে পারছিল বা রাখতে পারছিল তারা, সেটা মনে হয়নি, বরং ব্যাকলাইনকে মনে হয়েছে যে খেলা 70 মিনিটে শেষ হবে এরকম মন মানসিকতা নিয়ে তারা নামছে, বা 75 মিনিটে খেলা শেষ হওয়ার সম্ভাবনা থাকবে। পরে যে 15 মিনিট 10 মিনিট আছে সেইটা তারা খুব সম্ভবত ভুলে গেছিলো বলেই মানে খেলা দেখে এটাই মনে হয়েছে। কিন্তু মানে যেহেতু কিছু ভুল হয়েছে গত ম্যাচটা, সেইটা থেকে তো শিক্ষা নিয়ে সামনের ম্যাচের জন্য আগাতে হবে। পেছন নিয়ে যদি পড়ে থাকা হয় তাহলে সেখানে তো আর পয়েন্ট বাড়বে না। পেছন থেকে একটু কী শিখলা বা কী বুঝতে হবে সেইটা অনুযায়ী মানে প্ল্যান সাজিয়ে নেক্সট ম্যাচে ভালো পারফর্ম করতে হবে। যেহেতু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, অপোনেন্টকে সেইটা দেখার সময় নাই, অপোনেন্টের লেভেলিংয়েরও কোনো প্রয়োজন নাই, বরং কীভাবে 3 পয়েন্ট বের করে আনতে হবে সেইটাই হইতেছে সবচেয়ে বড় বিষয়। আর সামনের দিকটা অর্থাৎ স্কোরিংয়ে গত ম্যাচটাতে প্রবলেম ছিল, যদিও দুইটা স্কোর হয়েছে, কিন্তু প্রবলেমটা বলতেছি এই কারণে
আমরা রাফিনহা এর একটা বল দেখছি যে পোস্ট থেকে ফিরে আসছে, ওইটা যদি সে লাকি থাকতো তাহলে যদি ইনসাইডে পড়তো ওইটা নেট টাচ করার সম্ভাবনা ছিল, কিন্তু ওইটা বের হয়ে আসছে। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে রাফিনহা ওই বলটা যদি একদম 100% মানে ফিনিশ করতে পারতো তাহলে গত ম্যাচের রেজাল্টটা অন্যরকম থাকতো। তো আমার কাছে মনে হয় যে স্কোরিংয়েরও বার্সেলোনা বর্তমান সময়ে প্রবলেম আছে, মানে গত কয়েকটা ম্যাচ হিসাব করলে দেখা যায় যে স্কোরিংটা মানে ফ্রুটফুলভাবে আসতেছে না, স্কোরিং যা আসতেছে তা আসতেছে ঠিক আছে, কিন্তু মানে আরও বেশি স্কোর হওয়ার কথা মানে ছিল বা এটা দরকার বলেই মনে করতেছি। বার্সা তো বড় বড় স্কোর পাইছে সিজনের শুরুতে, তো অনেক বড় বড় স্কোর পাইছিল মাঝামাঝি, মানে সিজন শুরু হওয়ার কয়েকটা ম্যাচ পরেও তো স্কোর পাইছিল, কিন্তু গত কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছে যে স্কোরটা খুবই ফ্রুটফুল ওয়েতে আসতেছে না। তো এইটা আমার কাছে মনে হয় যে এই জায়গাতে কাজ করা অনেক বেশি দরকার হবে, কীভাবে স্কোরিংটা মানে নিয়ে আসা যায় বা স্কোরিংটা কীভাবে বাড়ানো যায়, আর যেই সহজ সুযোগগুলো আসবে ইজি চান্সগুলো সেইগুলো যাতে গুলে কনভার্ট হয়, কোনো ধরনের মিস হওয়ার যাতে কোনো সম্ভাবনা না থাকে। তো এইটাও আমার কাছে মনে হয় যে গত ম্যাচটা থেকে এই উপাদানটাও পাওয়া যায়, যেটা নিয়ে কাজ করা অনেক বেশি দরকার হবে। আর যেহেতু ইয়ামাল ব্যাক করতেছে তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটাকিংয়ের কন্ট্রিবিউশনটা কিংবা অ্যাটাক হওয়ার রেশিওটা আরও বেশি বাড়বে, যেহেতু ইয়ামালকে গত ম্যাচগুলোতে বা সে যখন ছিল সিজনের শুরু থেকেই তখন তাকে খুব ভালোভাবেই পাওয়া গেছিলো, কিংবা তার জায়গার সাথে সে খুব ভালোভাবেই কানেক্ট হয়েছে, সে একদম ফিট অবস্থায় আছে মানে তার পজিশনের সাথে। সে যেহেতু একটু অসুবিধার থেকে এখন আসতেছে, সামনের ম্যাচটাতে তার কোনো সমস্যা হয় কি না সেইটা একটা প্রশ্ন। আর সে যদি ঠিকঠাক থাকতে পারে বা সে নিজেকে কিভাবে রেখে তার কন্ট্রিবিউশনটা ডেলিভার করে সেইটা হইতেছে আরেকটা বিষয়। আমার কাছে মনে হয় যে সমস্যা হবে না, যেহেতু সে মানে গত ম্যাচটা পুরোপুরি মাঠের বাইরে ছিল, এখন সে দলের সাথে অ্যাড হওয়ার পরে তার এনার্জিটা কিংবা তার মেন্টালিটিটা খুব ভালোভাবে 100% পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা খুব বেশি দরকার। তো ইয়ামাল যদি ব্যাক করে তাহলে কুন্দের সাথে কোলাবোরেশনটাও দেখা যাবে, ইয়ামাল ব্যাক করলে মিডের সাথেও দেখা যাবে, আবার তার মানে ফাইনাল থার্ডে তো তার অবশ্যই পাসগুলো এমনিতেই পাওয়া যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা বিষয় হবে। আর ইয়ামাল এভাবে মানে বাইরে থাকাটা বার্সার জন্য কোনোভাবেই স্বস্তির বিষয় না, কিংবা কোনোভাবেই ভালো খবর বলে মনে করতেছি না, যেটা গত ম্যাচেও দেখা গেছে। সে যদি থাকতো তাহলে হিসাবটা হয়তো মানে অন্যরকম হওয়ার সম্ভাবনা থাকতো, অথবা সে যদি শেষের দিকে এসে অন্ততপক্ষে 15 মিনিট খেলার সুযোগ পাইতো তাহলে ওই 15 মিনিটও বার্সার আমার কাছে মনে হয় যে অন্যরকম হইলেও হইতে পারতো। আর গত ম্যাচটাতে মাঝখানেও কিছুটা প্রবলেম দেখা গেছে, যদিও মানে ফার্স্ট হাফটাকে আমি কোনোভাবে মানে সমস্যাযুক্ত মনে করছি না, ফার্স্ট হাফটা ঠিকঠাক মতোই ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ঝামেলার শুরু হয়। আর মাঝখানটাতে মানে সাবস্টিটিউট কীভাবে হবে না হবে বা কোন সাবস্টিটিউটগুলো করালে মানে ইফেক্টিভ হবে সেইটা আরও বেশি ভাবনার দরকার হ্যান্সি ফ্লিকের, কারণ গত ম্যাচটাতে আমি এইটা নিয়ে কথা বলছি, গত ম্যাচটাতে পেদ্রি এবং পাবলো গবি এই দুইজনকে যখন উঠিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়ার পরে ফ্রাঙ্কি ডিয়ংকে প্রেফার করা হয়, কিন্তু ও আসার পরে তো ওদের জায়গাটা সে কভার করতে পারে নাই, বা ওরা যেভাবে ছিল পাবলো গবি আর পেদ্রি এই দুইজন যেইভাবে মানে মাঠে খেলছিল বা এই দুইজন যেভাবে মানে খেলাটা রান করছিল অথবা ডমিনেটিংটা কন্টিনিউ করছিল, সেইটা তো ফ্রাঙ্কি ডিয়ং আসার পরে সেইটা দেখা যায়নি। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে সমস্যা। তো ফ্রাঙ্কি ডিয়ংকে দেয়া যেতেই পারে, তবে তবে যাতে ধারা নষ্ট না হয়, এখন খেলার ধারা নষ্ট করে একটা প্লেয়ারকে বেঞ্চ থেকে পাঠানো সেইটা তো কোনোভাবেই মানে এক্সপেক্টেড হইতে পারে না। ফ্রাঙ্কি ডিয়ং আসার পরে খেলার যে কোনো ধরনের মানে ভালো পরিবর্তন হয়েছে, বা পেদ্রি এবং গবি এই দুইজন থাকার পরে যেই ধরনের এই দুইজন থাকা অবস্থায় যেই ধরনের খেলা ছিল, ফ্রাঙ্কি ডিয়ং আসার পরে ওই খেলার উন্নতিটা হয়েছে সেইটা তো কোনোভাবেই বলতে পারতেছি না। তো আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউটগুলো অবশ্যই দরকার। ফ্রাঙ্কি ডিয়ংকে তো কোনোভাবেই মানে 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 সে খেলার যোগ্য না এটা তো বলতে পারি না, অবশ্যই যোগ্য, কিন্তু সেইটা তো মানে সময় বুঝে অবস্থা বুঝে দিতে হবে। এমন এমন সময় দেয়া যাবে না যাতে খেলার দ্বারা কিংবা যেই রিদমে আগাইতেছে এই রিদমে ভেগাত করতেছে। আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিক এবং কোচিং স্টাফ ওনাদের ডিসিশন মেকিংয়ে বিশেষ করে সাবস্টিটিউটের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার হবে। অবশ্যই ওনারা মানে ওনাদের কাজ ঠিকঠাক মতোই আছে, মানে এখন অবধি হ্যান্সি ফ্লিক যা যা করছেন সেইটা তো আমার কাছে মনে হয় যে 75%ই তো মোটামুটি আয়ত্তে আছে বা মানে অনুকূলে আছে, কিন্তু বিপরীতে যাইতেছে এই সামান্য 25% বা আরও একটু হতে পারে। তো এই ধরনের মিস্টেক থেকে তো কাজে লাগাতে হবে, বা এই মানে শিক্ষা নিয়ে সামনের কীভাবে ভালো কাজ করা যায় সেইটার চিন্তা করা দরকার হবে বলেই মনে করতেছি। আর হ্যান্সি ফ্লিক যেহেতু প্লেয়ার্সদেরকে নিয়ে অনেক বেশি পজিটিভ, তাহলে আমার কাছে মনে হয় যে মানে যত সময় যাবে সেইটা উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আমি শুরুতেই বলছি 3 পয়েন্টটাই হচ্ছে মুখ্য কথা, এটা অবশ্যই দরকার। 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেই সেইটা হবে পরবর্তী সময়ের জন্য অনেক বেশি স্বস্তির বিষয়। তো শেষ পর্যন্ত
তো মানে বার্সার যেহেতু আরও কিছু সময় বাকি আছে, মানে আরও কিছু দিন বাকি আছে ম্যাচ শুরু হইতে, এর মধ্যে আরও কাজ করার সুযোগ পাবে, সেটা বার্সার জন্য অবশ্যই স্বস্তির একটা বিষয়।